আজকের আলোচ্য বিষয় ভারতীয় সংবিধানের পার্ট 3-তে উল্লিখিত যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই মৌলিক অধিকার সংক্রান্ত আর্টিকেল 25। সেই আর্টিকেল 25-এ কী বলা হয়েছে? আর্টিকেল 25-এ ধর্মের স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে, অর্থাৎ যে কোনো ব্যক্তি সমানভাবে ভারতবর্ষে তার ধর্ম মত প্রকাশ করা বা তার অনুশীলন করা বা সেই সংক্রান্ত বিষয়ে মত বিনিময় করার অধিকার প্রাপ্ত হবেন। এবং এই অধিকারটি শুধুমাত্র ভারতের নাগরিকরাই পাবেন তা নয়, তার সঙ্গে বসবাসকারী নাগরিক নন এমন ব্যক্তিরাও এই অধিকার ভোগ করবেন। কি বলা হয়েছে আর্টিকেল 25-এ? বলা হয়েছে ফ্রিডম অফ কনসিয়েন্স, ফ্রি প্রফেশন অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্রপাগেশন অফ রিলিজিয়ান, অর্থাৎ ধর্ম সংক্রান্ত বিষয়ে 4টি অধিকার স্বীকৃত হয়েছে। কী কী সেই অধিকারগুলো? অধিকার ফ্রিডম অফ কনসিয়েন্স, ফ্রিডম অফ ফ্রি প্রফেশন, ফ্রিডম অফ প্র্যাকটিস অ্যান্ড প্রপাগেশন। এই 4টি অধিকারকে স্বীকৃত দেওয়া হয়েছে 25 নম্বর ধারাতে। তবে এক্ষেত্রে কিছু নিয়ম ব্যতিক্রম রয়েছে, বা বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশান জারি করা হয়েছে, যে সাবজেক্ট টু পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথ অ্যান্ড টু দি আদার প্রভিশন অফ দিস পার্ট, অর্থাৎ জনশৃঙ্খলা, মোরালিটি, হেলথ এই সংক্রান্ত বিষয়গুলি এবং সঙ্গে এই পার্টে উল্লিখিত যদি কোনো প্রভিশন থেকে থাকে তাহলে সেই বিষয়গুলি বাদ দিয়ে কোনো ব্যক্তি চায় তাহলে সমানভাবে সে কী করতে পারে? ফ্রিডম অফ কনসিয়েন্স, অর্থাৎ তার যে মত সেই মতটা সে কী করতে পারে? রাইট টু ফ্রিলি প্রফেস, অর্থাৎ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে এবং তার অনুশীলন করতে পারে, অর্থাৎ প্র্যাকটিস করতে পারে, অপরদিকে প্রপাগেট করতে পারে বা প্রচার করতে পারে। ক্লজ 2-তে বলা হয়েছে কি? ক্লজ 2-তে বলা হয়েছে নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল এফেক্ট দি অপারেশন অফ এনি এক্সিস্টিং ল অর প্রিভেন্ট দি স্টেট ফ্রম মেকিং এনি ল, অর্থাৎ এই আর্টিকেলের এমন কিছু বলা নেই যে বিষয়টি রাষ্ট্রকে বাধা প্রদান করবে যে নতুন কোনো আইন রচনা করার থেকে, বা যে আইনটি এক্সিস্ট করছে সেই আইনটিকে রদ করতে বা তার উপর প্রভাব বিস্তার করতে। তাহলে রাষ্ট্র কোন কোন বিষয়গুলিতে আইন করতে পারে? সাবক্লজ এতে বলা হয়েছে রেগুলেটিং অর রেস্ট্রিক্টিং এনি ইকোনমিক, ফিনান্সিয়াল, পলিটিক্যাল or other secular activity which may be associated with religious practice, অর্থাৎ রিলিজিয়াস প্র্যাকটিসের সঙ্গে বা ধর্মীয় অনুশীলনের সঙ্গে বা ধর্মীয় চর্চার সঙ্গে যদি কোনো সেকুলার নেচারের কর্ম যুক্ত থাকে বা যদি ফিনান্সিয়াল, পলিটিক্যাল বা ইকোনমিক কোনো কর্মকাণ্ড যুক্ত থাকে তাহলে সেই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে রাষ্ট্র আইন রচনা করতে পারে। অপরদিকে সাবক্লজ বিতে বলা হয়েছে প্রোভাইডিং ফর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিফর্মস অর দি থ্রোয়িং ওপেন দি হিন্দু রিলিজিয়াস ইনস্টিটিউশন অফ এ পাবলিক ক্যারেক্টার টু অল ক্লাসেস অ্যান্ড সেকশনস অফ হিন্দু, অর্থাৎ এখানে বলা হয়েছে সামাজিক সংস্কার এবং সমাজ কল্যাণের স্বার্থে রাষ্ট্র চাইলে যে কোনো আইন রচনা করতে পারে। অপরদিকে যে সমস্ত হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানগুলি নেচার পাবলিক প্রকৃতির বা তার ক্যারেক্টার পাবলিক ক্যারেক্টার বিয়ার করে সেই সমস্ত টেম্পল বা মন্দির বা ধর্মীয় স্থানগুলো হিন্দুদের সমস্ত সেকশন বা ক্লাসের ব্যক্তিদের জন্য উন্মুক্ত করার অধিকার রাষ্ট্রের রয়েছে। তাহলে এই বিষয়গুলি আমরা পেলাম 25 নাম্বার আর্টিকেলের মধ্যে, যেখানে একদিকে ক্লজ 1-এ 4টি অধিকার কথা প্রদান করা হয়েছে ধর্ম সম্বন্ধে, অপরদিকে তেমনি ক্লজ 2-তে সেই সমস্ত অধিকারের এগেনস্টেই কিছু রেস্ট্রিকশান জারি করা হয়েছে। একটা জিনিস এখানে খেয়াল রাখা প্রয়োজন যে সেকুলার টাইপের যে সমস্ত বিষয়গুলো রয়েছে
সেকুলার যে বিষয়গুলো রয়েছে সেই সেকুলার বিষয়গুলোর ক্ষেত্রে রাষ্ট্র চাইলে যে কোনো সময়ে আইন রচনা করতে পারে। এবার যে অধিকারগুলোর কথা বলা হলো ধর্ম সম্বন্ধে, সেগুলো নিয়ে বিশ্লেষণ করা হবে এখানে। যেখানে ফ্রিডম অফ কনসিয়েন্স, কনসিয়েন্স বিষয়টি বলতে কি বোঝানো হয়? কনসিয়েন্স বিষয়তে বলা হয়, কনসিয়েন্স বলতে বোঝানো হয় যে কনসিয়েন্স ইজ ইনমোস্ট থট অর সেন্স অফ মোরাল কারেক্টনেস হুইচ ইনফ্লুয়েন্স অ্যাকশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল। অর্থাৎ ব্যক্তির যে ইনমোস্ট যে থট সেইটি বা মোরাল কারেক্টনেসের যে জ্ঞান বা বোধ, সেইটিকেই কনসিয়েন্স বলা হয়, এবং যেটি কী করে ব্যক্তিকে তার কাজের জন্য কী করে প্রভাবিত করে। এবং তার মধ্যে একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো রিলিজিয়ান, যাকে বলা হয় আউটওয়ার্ড এক্সপ্রেশন অফ কনসিয়েন্স ইজ রিলিজিয়ান। ফ্রিডম অফ প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন সম্বন্ধে কী বোঝানো হয়? ফ্রি প্রসেশন মানে দি রাইটস অফ বিলিভার টু গিভ এক্সপ্রেশন টু দিয়ার ফেথ অ্যান্ড বিলিভ ইন পাবলিক। অর্থাৎ জনসাধারণের সামনে ব্যক্তি তার যে বিশ্বাস, সেই বিশ্বাসটি প্রকাশ করার অধিকার তার রয়েছে, বা তার যে মত, সেই মতটি প্রকাশ করার অধিকার ব্যক্তির রয়েছে। অপরদিকে ফ্রি প্র্যাকটিস বলতে কী বোঝানো হচ্ছে? পারফরমেন্স অফ রিলিজিয়াস ওরশিপ, রিচুয়াল, সেরিমনিস অ্যান্ড এক্সিবিশন অফ বিলিভস অ্যান্ড আইডিয়াস। অর্থাৎ ধর্মীয় যে কোনো উপাসনা বা রীতিনীতি, অনুষ্ঠান বা এক্সিবিশন সব করারই অধিকার ব্যক্তির রয়েছে। তার বিশ্বাস এবং তার যে ধারণা, সেই ধারণার উপর ভিত্তি করে যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান করা বা তাকে এক্সিবিট করার অধিকার রাষ্ট্র ব্যক্তিকে দিয়েছে। এবার আলোচনা করব ফ্রি প্রপাগেশন বলতে কী বোঝানো হয়। ফ্রি প্রপাগেশন অর্থাৎ ব্যক্তি তার যে ধর্মীয় মত, সেই ধর্মীয় মতটি তিনি স্বাধীনভাবে তা প্রচার করতে পারেন। তবে এক্ষেত্রে কিছু রেস্ট্রিকশান রয়েছে। জোরপূর্বক কাউকে তার নিজ ধর্মে রূপান্তরিত করার অধিকার ভারতীয় সংবিধান কিন্তু এই ফ্রি প্রপাগেশনের মধ্যে দেয়নি। অর্থাৎ এখানে ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অনুপ্রাণিত করতে পারে, কোনো বল প্রয়োগ ছাড়া, মানসিক বা শারীরিক কোনো বল প্রয়োগ ছাড়াই যদি তাকে অনুপ্রাণিত করতে পারে, তাহলে সেক্ষেত্রে সেই বিষয়টি অবৈধ হিসেবে ঘোষিত হবে না বা অবৈধ হিসেবে বলা যাবে না। অর্থাৎ এখানে সেক্ষেত্রে কনভার্সন শব্দটি ভারতীয় সংবিধানে স্বীকৃত নয়। একমাত্র কেউ অনুপ্রাণিত হয়ে গ্রহণ করলে তবেই সেটি স্বীকৃত। এই প্রপাগেশন শব্দটি ভারতীয় সংবিধানের ড্রাফট কনস্টিটিউশনে সংযুক্ত করেছিলেন মারিয়াদাস রত্নস্বামী। অর্থাৎ এখানে আমরা চারটি যে ধর্মীয় স্বাধীনতার অধিকার, সেই অধিকারটি বিশ্লেষণ করলাম। এবার পরে আলোচনা করব হোয়াট ইজ রিলিজিয়ান অ্যান্ড হুইচ প্র্যাকটিসেস আর রিলিজিয়াস। অর্থাৎ ধর্ম কী এবং কোন অনুশীলনগুলি ধর্মীয় অনুশীলন হিসেবে স্বীকৃত। এ বিষয়ে একটি কেস ল রয়েছে, যেটি হলো শিরুর মুত্তু কেস, যাতে সুপ্রিম কোর্ট বলেছে রিলিজিয়ান ইন আর্টিকেল 25 কভার্স অল রিচুয়ালস অ্যান্ড প্র্যাকটিসেস দ্যাট আর ইন্টিগ্রাল টু দি রিলিজিয়ান। অর্থাৎ আর্টিকেল 25 রিলিজিয়ান বলতে রিলিজিয়ানের সঙ্গে যুক্ত সমস্ত আচার আচরণ বা অনুশীলন সবগুলোই ধর্ম বলা হয়। এই বিষয়গুলি অর্থাৎ কোনো ধর্মের সঙ্গে কোনো রিচুয়াল প্রকৃতপক্ষে যুক্ত কিনা বা মূল ধর্মের সেটি অংশ কিনা, সেই বিষয়টি যদি প্রশ্নের সম্মুখীন হয়, তাহলে সুপ্রিম কোর্ট কিভাবে এটা সুপ্রিম কোর্ট করে থাকে। এটি সুপ্রিম কোর্ট সাধারণত বিভিন্ন ধর্মগ্রন্থ বিষয়,
সেই বিষয়গুলিকে পুঙ্খানুপুঙ্খ বিচার করে, বিচার করে যদি দেখে যে মূল ধর্মের সঙ্গে রিচুয়ালসটি, যে রিচুয়ালের বিরুদ্ধে বিতর্ক তৈরি হয়েছে বা যে প্র্যাকটিসের বিরুদ্ধে বিতর্ক তৈরি হয়েছে সেটি মূল ধর্মের সঙ্গে সংযুক্ত, তাহলে সুপ্রিম কোর্ট তাকে ভ্যালিড হিসেবে ঘোষণা করে, না হলে সুপ্রিম কোর্ট তাকে অবৈধ ঘোষণা করে এবং সেটি রিলিজিয়াস প্র্যাকটিস থেকে বাতিল করার আবেদন জানায়। এসেনশিয়ালিটি টেস্টটিতে প্রথম যেটি করা হয় সেটি যে প্র্যাকটিসটি করা হয়, যেটি ধর্মের সঙ্গে যুক্ত বলে প্রচারিত, সেই প্র্যাকটিসটি রিলিজিয়াস নাকি সেকুলার নেচারের সেটিকে আগে প্রথমে পৃথক করা হয়। পৃথক করার পরে সেটি যদি রিলিজিয়াস হয়ে থাকে তাহলে সেই প্র্যাকটিসটিকে কী করে, সেই প্র্যাকটিসটি ইন্টিগ্রাল পার্ট অফ অরিজিনাল রিলিজিয়াস যে প্র্যাকটিস তার সঙ্গে সংযুক্ত কিনা সেটি পরীক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট বিভিন্ন ধর্মীয় গ্রন্থ বা বলা যেতে পারে ধর্ম সংক্রান্ত যে সমস্ত তথ্যাবলী তাদের সামনে উত্থাপন করা হয় সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরেই সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে রায় প্রদান করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে এসেনশিয়ালিটি টেস্টটি একটি মূল এবং গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে সুপ্রিম কোর্টের কাছে স্বীকৃত। এবার আমি আলোচনা করব আর্টিকেল 25 ক্লজ 1-এ যে বিষয়গুলি বলা রয়েছে, যেগুলি আগেই আলোচনা করা হলো, সেগুলো এবার আমি এক এক করে বিস্তারিত আলোচনা করব। যেখানে ফ্রিডম অফ কনসেন্সের কথা আমরা আগেই জানলাম, ফ্রিডম টু প্রফেস জেনেছি, ফ্রিডম টু প্র্যাকটিস জেনেছি, ফ্রিডম টু প্রপাগেট জেনেছি। এগুলো আবার 4টি রেস্ট্রিকশান তার মধ্যে রয়েছে: পাবলিক অর্ডার, morality, health and other provision in this part. Bombay High Court has unequivocally declared that this right also confers a right on an individual to express an opinion that he does not belong to any religion. অর্থাৎ এখানে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তি যেমন ধর্ম সংক্রান্ত বিষয়ে মত জ্ঞাপন করতে পারে, তেমনি তিনি যে কোনো ধর্মমতে বিশ্বাসী নন সেই বিষয়ে তার অধিকার রয়েছে মত প্রকাশ করা। ফ্রিডম অফ কনসেন্স এই রাইটসটি সাধারণত কী করে, ব্যক্তিকে টু হোল্ড এ পার্টিকুলার থট, অর্থাৎ তার নির্দিষ্ট যে চিন্তা বা ভিউ পয়েন্টস বা ফ্যাক্ট সেগুলো সম্বন্ধে তাকে স্বাধীনভাবে সেটি বহিঃপ্রকাশ করার অধিকার প্রদান করে থাকে, যেটি কোনো রিলিজিয়াস টিচিংয়ের দ্বারা ড্রেভেন নয়। এবং এই বিষয়টি যে অধিকারটিকে গ্যারান্টি প্রদান করেছে সেটি হলো রাইট অফ এ পারসন টু অ্যাডপ্ট অর অ্যাবান্ডন এনি ফেথ অর বিলিফ। এই ফ্রিডম অফ কনসেন্সকে তাই বলা হয় ইট ইজ অ্যান অ্যাপ্লিকেশন অফ মোরাল নলেজ টু অ্যাক্টিভিটি। এক্ষেত্রে দুটি কেস ল নিয়ে আমরা আলোচনা করব। সেটি হলো, এক হচ্ছে SR বোম্বাই কেস, যেটি 1994 সালে হয়েছিল, যেখানে বলা হয়েছিল নো ম্যান পজেসেস এ রাইটস টু ডিকটেট টু অ্যানাদার হোয়াট রিলিজিয়ান হি বিলিভস ইন অ্যান্ড হোয়াট ফিলোসফি হি হোল্ডস, হোয়াট শ্যাল বি হিজ পলিটিক্স অর হোয়াট ভিউস হি শ্যাল অ্যাকসেপ্ট। এবার আলোচনা করব ফ্রিডম টু প্রপাগেট নিয়ে, যেখানে স্টেনলস ভার্সাস স্টেট অফ মধ্যপ্রদেশ, এতে 1977 সালে কেসলাটি হয়েছিল, যাতে কতগুলো বিষয় উল্লিখিত হয়েছে বা অবজারভেশন পাওয়া গেছে। একটি প্রপাগেট অ্যাজ টু ট্রান্সমিট অর স্প্রেড ফ্রম পার্সন টু পার্সন অর ফ্রম প্লেস টু প্লেস, অর্থাৎ প্রপাগেট বলতে ট্রান্সমিশন বোঝায় ব্যক্তি থেকে ব্যক্তিতে বা একটি স্থান থেকে আরেকটি স্থানে। অপরদিকে দি ওয়ার্ড প্রপাগেট has been used in Article 25 Clause 1 for what the article grants is not the right to convert another person to one's own religion but to transmit or spread one's religion by an exposition of its tenet. অর্থাৎ এক্ষেত্রে প্রপাগেট বলতে কনভার্সনকে স্বীকৃতি প্রদান করা হয়নি।
অপরদিকে আর্টিকেল 25 ক্লজ 1 guarantees freedom of conscience to every citizen which recognizes that there is no fundamental right to convert another person to one's own religion। অধিক্ষেত্রে ফ্রিডম অফ কনসিয়েন্সও প্রতিরোধ করে থাকে কাকে? কনভার্সন নামক বিষয়টিকে। Aiming to convert others to one's own religious constitutes an infringement of the freedom of conscience। অর্থাৎ এখানে স্পষ্টভাবেই বলে দেওয়া হয়েছে কোনো ব্যক্তিকে অন্য কোনো ধর্মে রূপান্তরিত করার জন্য যদি বাধ্যতামূলক বা বলা যেতে পারে বলপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে তাহলে সেটি ফ্রিডম অফ কনসিয়েন্স যে অধিকার সেই অধিকারটিকে ভঙ্গ করে হয়েছে। এখন ফ্রিডম অফ রিলিজিয়ান্সের কিছু রেস্ট্রিকশানের কথা এখানে আলোচনা করব। সুপ্রিম কোর্ট বলেছে যে পাবলিক রোড সাধারণত ভেহিকেলস যাতায়াতের জন্য এবং নাগরিকের ব্যবহারের জন্য সেটি হয়ে থাকে, অপরদিকে ফুটপাত হাঁটার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সুতরাং সেই সমস্ত স্থানগুলোকে দখল করে কোনো ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করা অবৈধ হিসেবে বিবেচিত হবে। মোরালিটি বলতে এখানে স্টেট legislation ক্যান ভ্যালিডলি প্রহিবিট ইমোরাল প্র্যাকটিসেস অলদো দে মে বি অ্যাপ্রুভ বাই রিলিজিয়ান। ধর্মের দ্বারা অনুমোদিত হলেও কিছু কিছু ইমোরাল প্র্যাকটিস রয়েছে বা কিছু কিছু অনৈতিক অনুশীলন বা চর্চা রয়েছে বা প্রথা রয়েছে, সেই প্রথাগুলিকে রাষ্ট্র আইন রচনা করে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। উল্লেখযোগ্য হলো দেবদাসী, সতী ইত্যাদি। অপরদিকে পাবলিক অর্ডার, দি স্টেট কুড পাস এ ল টু রেগুলেট রিলিজিয়াস মিটিংস অর প্রসেশনস ইন পাবলিক প্লেসেস লাইক রোড, স্ট্রিটস অ্যান্ড পার্কস। অর্থাৎ রাস্তা এবং পার্কে যেগুলোকে পাবলিক প্লেস বলা হয় সেগুলোতে রিলিজিয়াস মিটিং বা প্রসেশনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। Laws prohibiting propagation of religion for the purpose of conversion by force, fraud, inducement, allurement have been made with the objectives to maintain public order in the state। অর্থাৎ কনভার্সন সংক্রান্ত বিষয় সেটি বল প্রয়োগ করে হোক বা ফ্রড বা ইন্ডিউসমেন্ট বা অ্যালুরমেন্ট যেভাবেই হোক না কেন, সেই সমস্ত বিষয়ে কনভার্সনগুলো যদি হয়ে থাকে তাহলে সেটি অবৈধ হবে এবং সেটি পাবলিক অর্ডার ভায়োলেশন হয়েছে বলে যিনি ভায়োলেট করেছেন তার এগেনস্টে আইনানুগ ব্যবস্থা গৃহীত হয়। পাবলিক হেলথ অর্থাৎ ডেথ বাই স্টারভেশন অর বাই সেলফ ইনফ্লিক্টেড টর্চার টু স্পিরিচুয়াল এন্ড, এই বিষয়টিকে কিন্তু রাষ্ট্র নিষিদ্ধ ঘোষণা করেছে বা বলা যেতে পারে ধর্মের নামে এই বিষয়গুলি কোনো ব্যক্তি করতে পারে না বা ব্যক্তিকে সেই স্বাধীনতা প্রদান করা হয়নি। ইন্সপেকশন ইজ ম্যান্ডেটরি, এতে বলা হয়েছে অথরিটি কম্পালসারি ইন্সপেক্ট দি প্রেমিসেস ইনক্লুডিং রোড, ফুটপাথ অ্যান্ড টেক এ রিপোর্ট ফ্রম ট্রাফিক পুলিশ অন দি ইম্প্যাক্ট অন ট্রাফিক বিফোর গ্র্যান্টিং এনি পারমিশন। যেহেতু আর্টিকেল 25 ক্লজ 1 ধর্মীয় স্বাধীনতার অধিকারে বলা হয়েছে 4টি অধিকার প্রদান করা হয়েছে ব্যক্তিকে, সেই 4টি অধিকারের মধ্যে আবার কিছু রেস্ট্রিকশানও দেওয়া হয়েছে ক্লজ 2-তে। তবে সেক্ষেত্রে যে পারমিশন ধর্মীয় অনুষ্ঠান করবার জন্য পাবলিক প্লেসে যদি পারমিশন কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে ইন্সপেকশন করে লোকাল অথরিটি যদি পারমিশন প্রদান করে তাহলেই উক্ত পাবলিক প্লেসে কোনো ধর্মীয় অনুষ্ঠান করা সম্ভব হয়। আর্টিকেল 25 ক্লজ 2-তে বলা হয়েছে নাথিং ইন দিস ক্লজ শ্যাল এফেক্ট দি অপারেশন অফ এনি এক্সিস্টিং ল অর প্রিভেন্ট দি স্টেট ফ্রম মেকিং এনি ল। অর্থাৎ এই আর্টিকেলের এমন কিছু বিষয় নেই যেটি আইন প্রচলিত রয়েছে তাকে রেস্ট্রিক্ট করতে পারে বা তার অপারেশন বা তার যে কার্যকারিতা তার উপর প্রভাব ফেলতে পারে। অপরদিকে স্টেটকে কোনো আইন রচনা করা থেকে বিরত করতে পারে। তা স্টেট কোন কোন ক্ষেত্রে বা এক্সিস্টিং ল কোন কোন ক্ষেত্রে থাকলে পরে আর্টিকেল 25 বিষয়টি নিয়ন্ত্রণ করবে না, অর্থাৎ আর্টিকেল 25 এক্ষেত্রে এফেক্ট ফেলবে না। সাবক্লজ এ, রেগুলেটিং অর রেস্ট্রিক্টিং এনি ইকোনমিক অর ফিনান্সিয়াল অর পাবলিক
financial, political or other secular activities which may be associated with religious practice. অর্থাৎ রিলিজিয়াস প্র্যাকটিসের সঙ্গে এই বিষয়গুলি যুক্ত থাকলে হবে না। অপরদিকে প্রোভাইডিং ফর সোশ্যাল ওয়েলফেয়ার or reforms or the throwing open Hindu religious institution of a public character to all classes and sections of Hindus. Clause 2, subclause B of Article 25 deals with two exceptions: law providing for social welfare and social reforms, and throwing open all Hindu religious institutions of a public character to all classes and section of Hindus. সোশ্যাল ওয়েলফেয়ার রিফর্মসের ক্ষেত্রে আমরা যেমন জানি যে সতী এবং দেবদাসী প্রথাটিকে বাতিল করা হয়েছে। অপরদিকে ভেঙ্কটরামন দেবারু ভার্সাস স্টেট অফ মাইসোর এতে বলা হয়েছে এই অধিকারটি প্রদান করার অর্থ এই নয় যে কোনো একজন ব্যক্তি চাইলে পরে তার জন্য মন্দির 24 ঘন্টা খোলা রাখতে হবে বা উক্ত মন্দিরে তার নিয়োজিত কোনো পুরোহিত দ্বারা সে শুধুমাত্র এককভাবে পূজা অর্চনা করার অধিকার পাবে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট কিছু ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশান আরোপ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফায়ার ক্র্যাকার্স, যেটি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে কমপ্লিট ব্যানের কথা বলেছে রাত্রি 10টা থেকে সকাল 6টা পর্যন্ত। অপরদিকে লাউড স্পিকার বাজানোর ওপর রেস্ট্রিকশান জারি করা হয়েছে রাত্রি 10টা থেকে 6টা পর্যন্ত। আশা করি আর্টিকেল 25 তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।